আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 30শে জুন, রোজ মঙ্গলবার। জুন মাসের শেষ কার্যদিবস ছিল আজকে। আমরা আগামী কাল থেকে নতুন অর্থ বছরে প্রবেশ করব এবং আজকে মার্কেটের যে চমৎকার ক্লোজিং 40 পয়েন্ট এবং 5762-তে ক্লোজ হয়েছে, যদিও 10 পয়েন্ট নিচে এসে ক্লোজ হয়েছে, তবে টার্ন ওভারের কথা না বলে নয়। 1573 কোটি টাকা, অসম্ভব রকমের একটি সুন্দর টার্নওভার আমরা আজকে মার্কেটে লক্ষ্য করেছি। সেই সঙ্গে মার্কেটের আপট্রেন্ড স্টকের সংখ্যাও ছিল 246টি, ডাউন ট্রেন্ড ছিল 97টি, আনচেঞ্জড অবস্থাতে ছিল 54টি স্টক। গত দিনের তুলনায় মার্কেটের টার্নওভার 222 কোটি টাকা আজকে ইনক্রিজ হয়েছে এবং সেই সঙ্গে বেশ কিছু স্টকের আমরা প্রাইস অ্যাকশন দেখেছি এবং কিছু স্টকের প্রাইস কারেকশন শেষ করে আগামী কাল থেকেই মুভমেন্টের জন্য তৈরি হয়ে আছে। এটা খুব চমৎকার একটি জায়গা যে মার্কেটের মুভমেন্টে তারা তাদের প্রাইসটাকে কারেকশন করে নিয়েছে এবং প্রাইসটা কিন্তু সেইভাবে ডাউন ট্রেন্ডে যাওয়ার সুযোগ দেয়নি। আরএসআইটাও বেশ ভালো কারেকশন হয়েছে সেই সব স্টকগুলোতে। আমি বলবো যে আপনাদের অবশ্যই উচিত হবে কারেকশন স্টকগুলোর প্রতি ফোকাস করে এবং মার্কেটে যে প্রাইস মুভমেন্ট সেটি কিন্তু খুব বেশি হয়নি। খুব অল্প সংখ্যক স্টকের আমরা কিন্তু প্রাইস অ্যাকশন দেখেছি, যার কারণে আপনাদেরকে বলবো যে মার্কেটের যে মুভমেন্ট সেই মুভমেন্টের সঙ্গে যদি আমরা প্রাইস অ্যাকশনটা সেভাবে দেখতে না পারি বা প্রাইস অ্যাকশন যদি না হয়, তাহলে কিন্তু আপনি প্রফিটের যে প্রত্যাশা সেটা থেকে আপনি বঞ্চিত হবেন এবং আপনি প্রফিট করতে পারবেন না। তো ঠিক সেই জায়গাটা কিন্তু মার্কেটে হয়েছে, অর্থাৎ মার্কেটের ইন্ডেক্স ইনক্রিজ হয়েছে কিন্তু প্রাইস অ্যাকশনটা হয় না। আপনি দেখেন বিএসআরএম এত ভালো একটি শেয়ার, অনেকদিন ধরে একই জায়গায় ঘোরাঘুরি করে কিন্তু ছোট ছোট মুভমেন্ট দিয়ে আমরা দেখেছি বিএসআরএম গ্রুপই আমরা দেখেছি আজকে ভালো করেছে। এরপরে মেঘনা কনডেন্স মিল্ক, জেড ক্যাটাগরি স্টক, এটি আমাদের নিয়মিত আলোচনার একটি স্টক ছিল। মোটামুটি সে প্রাইস অ্যাকশনে ফিরেছে এবং বেশ ভালো কারেকশনও দিয়েছিল। এরপরে আমরা টপ 10-এ কিন্তু আর কোনো স্টক খুঁজে পাচ্ছি না। যেগুলো আছে সেগুলো একেবারেই অপরিচিত প্রাইস অ্যাকশনে। এর মধ্যে আমরা ফেক ডিলকে দেখেছি আজকে উঠে আসতে। টেক্সটাইল সেক্টরে এই ছোট্ট স্টকটি বেশ কিছুদিন ধরেই প্রাইস অ্যাকশনের চেষ্টা করছিল এবং সেই প্রাইস অ্যাকশনটা আমরা গত 2-3 দিন আগে, 2-1 সপ্তাহ আগেও দেখেছি যে করেছে, কিন্তু ধরে থাকতে পারেনি এবং সেই জায়গা থেকে আবারও সে কারেকশনটা দিয়েছে। এর বাইরে আমরা যদি দেখি যে আজকে মার্কেটে উল্লেখযোগ্যভাবে আমাদের আলোচনার যদি কোনো স্টক থাকে যেগুলো প্রাইস অ্যাকশন করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আবারও নতুন করে ড্যাফোডিল কম্পিউটার যে ছোট কারেকশন একদিনে দিয়েছিল 6 টাকার মতো, বিনিয়োগকারী অনেকেই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম হয়তো আবার ডাউনট্রেন্ড শুরু হচ্ছে, বাট সেখান থেকে ঘুরে এসেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি নাহি ক্যাপ এসেছে, মোটামুটি আজকে 1 টাকা 40 পয়সা প্রাইস অ্যাকশন করেছে। এশিয়াটিক ল্যাব, যেটি আমরা নিয়মিত আলোচনা করি, সেটিও চলে এসেছে। এর বাইরে আমরা দেখেছি এইচএল, যেটি আজকে 2 টাকা 60 পয়সা প্রাইস অ্যাকশন করেছে। এর বাইরে আমরা অ্যাপেক্স স্পিনিংকে দেখেছি, অসাধারণ প্রাইস অ্যাকশন হয়েছে। এসআইপিএলসিতে অসাধারণ প্রাইস অ্যাকশন হয়েছে। সাপোর্টিল আজকে সাপোর্ট নিয়েছে, খুব চমৎকারভাবে প্রাইস অ্যাকশন করেছে। আইটি সেক্টরের অগ্নি সিস্টেম আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছি, সে মোটামুটি আজকে করেছে 70 পয়সার মতো প্রাইস অ্যাকশন। দেখা যাক সে পরবর্তীতে সেটি ধরে রাখতে পারে কিনা। কাশেম ইন্ডাস্ট্রিজ আলহামদুলিল্লাহ ভালো করেছে। এর বাইরে আমরা অ্যাপেক্স ফুড দেখেছি, সোনালী আঁশ, বিএসসি অনেক দিন ধরে একই জায়গায় ঘোরাঘুরি করছে, মোটামুটি সেই জায়গা থেকে এখন পর্যন্ত বের না হওয়ার কারণে বিনিয়োগকারীদের কাছে খুব বেশি আস্থার জায়গা তৈরি করতে পারেনি। সিভিওর কথা না বললে নয়, এখনো দেখতে পাচ্ছেন যে সেই 172 টাকার উপরে আজকে ক্লোজ করেছে, কিন্তু সেই গতি কিন্তু নাই। প্রাইস মুভমেন্টের যে গতি দরকার ছিল সেটি নেই। নাভানা, ফিনিক্স ইন্স্যুরেন্স,
এডিএনটেল, এইগুলো কিন্তু খুব ছোট ছোট প্রাইস অ্যাকশন করেছে, খুব বেশি প্রাইস অ্যাকশন করেনি। মিরাক্তার 30 পয়সা প্রাইস অ্যাকশন করেছে। ন্যাশনাল টিউব, যেটি আমরা সবসময় বলি, 40 পয়সা। জেনেক্সিল, এটিও আমরা সবসময় বলি মাত্র 20 পয়সা প্রাইস অ্যাকশন করেছে। এখন আমরা যেগুলো বললাম আর কি, এগুলো আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা করে থাকি, আলোচনা শেয়ার করি। তো আমরা দেখেছি যে মোটামুটি প্রাইস অ্যাকশন হয়নি, কারেকশনটা হয়নি ঠিক, তবে প্রাইসটা হয়নি, মার্কেটে যে মুভমেন্টটা ছিল। টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মা, আজকে মিউচুয়াল ফান্ড কিন্তু উঠে এসেছে টপ 5-এ, আমরা দেখতে পাচ্ছি। এবং টপ 5-এ আরো ফার্মাসিউটিক্যাল সেক্টরের কিন্তু একটা ভালো আহ, অবদান ছিল আজকে ইন্ডেক্স ধরে রাখার পিছনে। এবং গতকালকে আমরা যে শিরোনাম আপনাদেরকে দিয়েছিলাম, শেয়ার বাজারের খারাপ দিনের শেষ, ভালো দিনের সূচনা, তো সেই জায়গাটা নিশ্চয়ই আজকে আপনারা দেখেছেন যে আসলে মার্কেটের সেই পরিস্থিতিটা আসলে ঠিক ছিল কিনা। আইটি সেক্টরটা দেখতে পাচ্ছেন, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের জুট এবং টেলিকমিউনিকেশন যে মুভমেন্টটা করছিল, টেলিকমিউনিকেশন কিন্তু আজকে আসতে পারেনি। মাত্র 3টা সেক্টর নিয়ে একটি স্টক মাত্র একটি আপট্রেন্ডে ছিল। টেক্সটাইল সেক্টরের ভালো আপট্রেন্ড ছিল আজকে 38টি, ইন্স্যুরেন্স সেক্টরের 28টি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের 26টি। এই যে 3টি, এবং এইখানে ফার্মা, এদিকে আছে ফুড অ্যান্ড অ্যালাইড, আইটি সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স, সিমেন্ট। আমরা যে সেক্টরগুলোতে আপনাদের বেশি সবসময় ফোকাস করতে বলি, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটে শুধু একটি, ইএইচএল, সিমেন্টের একটি, এই তো। আর টেনারিতে আছে আমাদের 2-3টি স্টক, পেপার অ্যান্ড প্রিন্টিং এ আছে 2টি। এই মিলে মূলত আমরা আপনাদের সাথে খুব বেশি না, 40 থেকে 42টি স্টক নিয়ে সবসময় কথা বলি। আজকে চার্টের আর তেমন কিছু নাই, একেবারে চমৎকার মুভমেন্ট। যেটি বলছিলাম যে 5,800, সেই জায়গা হতে খুব বেশি দূরে অবস্থান নেই। আজকে 5,772-এ টাচ করে আবার নিচে নেমে এসেছে। আর এসআই মোটামুটি 74 বা 75-এর আশেপাশে রয়েছে। এবং মুভিং এভারেজ এবং মার্কেটের যে ভ্যালু, ইন্ডেক্সের ভ্যালু, সেটার দূরত্ব প্রায় 100 পয়েন্টের উপরে হয়ে গিয়েছে। বাট এমএসসিডিটা কিন্তু খুব বেশি আপট্রেন্ড হয়নি, এটা কিন্তু খুব লক্ষণীয় ব্যাপার। দেখেন এমএসসিডিটা কিন্তু খুব চমৎকার ভাবে ঘুরে এসেছে, এবং অরেঞ্জ রেখা এবং ব্লু রেখার যে পার্থক্য সেটা কিন্তু খুবই কম, 93 এবং 86। সবকিছু মিলে এখন পর্যন্ত ইন্ডেক্সের পজিটিভ মুভমেন্টই আমরা প্রত্যাশা করছি। বাট একসঙ্গে যে দেখেন ওই দিনের র্যালির কথাগুলো আপনাদেরকে বলেছিলাম, এই যে র্যালিটা, এটা এই যে এখানে দুইটাই দেন সেম একইভাবে কিন্তু একটা বড় র্যালি হয়েছিল, এবং এই জায়গাতেও কিন্তু কারেকশন দিয়ে কিন্তু একইভাবে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাতে আমরা 10 দিন পর পর মার্কেটের পজিটিভ মুভমেন্ট দেখেছি, এখানে কিন্তু আমরা ইতিমধ্যে 6 দিন পার করছি, এবং আজকে আমরা মাসের শেষ দিন পার করলাম, এবং আগামীকালকে আমরা মার্কেটের নতুন একটা সূচনা হয়তো দেখব। তো সেই জায়গাতে যাদের হাতে যে ধরনের স্টক রয়েছে, অবশ্যই আপনারা সেই স্টকগুলোতে সময় দিবেন। এবং অবশ্যই আমি বলবো যে আপনাদের প্রত্যাশা যে পরিমাণ, সেই জায়গা থেকে আপনারা আগামী দিন থেকে, আগামী সময়গুলোতে মার্কেট থেকে ভালো অবশ্যই প্রফিট পাবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমাদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আমরা পরবর্তী সময়গুলোতে অবশ্যই আপনাদের শেয়ার নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা আমাদেরকে যত বেশি সাপোর্ট করবেন, আমরা তত বেশি আপনাদের সাথে আরো বেশি প্রাণবন্ত আলোচনা নিয়ে হাজির হবে। এখানে ইএইচএল এর পজিশনাল ভালো, বাট যদি কালকে পজিটিভ মুভমেন্টের যে অবস্থা সেটা যদি ধরে রাখতে পারে, তাহলে এই জায়গা থেকে আমরা একটা ব্রেকআউট পেয়ে যাব, এবং ব্রেকআউটটা 56 টাকা 80 পয়সার যে ব্রেকআউট, সেটা প্রত্যাশা করছি আগামী দিনেই এখান থেকে সে দিবে। এবং এই জায়গাটার ক্লোজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 56 টাকা 90 পয়সা, সেই জায়গাটাতেও একটা ভালো ক্লোজ প্রত্যাশা করছি এই এলএইচবি তে। তো যাদের আছে, এটি ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটি শেয়ার, নিঃসন্দেহে মার্কেট ভালো একটি প্রভাব তারা সবসময় বিস্তার করে, এবং এটি ভালো এর আগেও করেছে।
আমরা সিভিও নিয়ে একটু কথা বলতে চাই। সিভিওটা আর এলএইচবি তে এখন এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, সেটিও অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে আ এই মুহূর্তে স্টকটি তার সিগন্যাল চেঞ্জ করার জন্য আ ইতিমধ্যেই তার MACD তে আমরা দেখতে পাচ্ছি এবং হিস্টোগ্রামের বারগুলোতেও কিন্তু ধূসর হয়ে আসছে। সুতরাং খুব আ করে আমি বলতে পারি যে আগামী কালকে এই স্টকটি সম্পূর্ণভাবেই সব সিগন্যালেই একটা বাই সিগন্যালে চলে যাবে। সিভিও কারেকশনে চলে আসবে। আবারও কারেকশনে চলে যাবে। এখানে হিস্টোগ্রামের যদিও কালকের হাই এর উপরে ক্লোজ করেছে। বাট ক্যান্ডেলটা ভালো আসেনি। উপরে শ্যাডো অনেক বেশি রয়েছে এবং এখান থেকে যদি ডাউন ট্রেন্ডে আসে সেম একইভাবে আমি বললাম 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে থাকবে স্টকটি। সুতরাং যদি প্রফিট থাকে অবশ্যই আপনাদের উচিত এখান থেকে প্রফিট নেয়া বা যদি প্রফিট না থাকে তাহলে প্রফিট অবশ্যই আছে। যেহেতু 163 থেকেই মূলত এই স্টকটি অধিকাংশ বিনিয়োগকারীরা রয়েছেন। বাট এই মুহূর্তে প্রফিটের যথেষ্ট সুযোগ দিয়েছে আপনাদেরকে। একাধিকবার এই জায়গাটা টাচও করেছে। এখন কারেকশন জোনে আসার জন্য আবারও চেষ্টা করবে। বাট আরএসআইটা পজিশন খুবই ভালো। ভলিউমটাও ভালো পেয়েছে। এখানে ভলিউম অসম্ভব রকমের ভালো ভলিউম হচ্ছে। এই এটা হচ্ছে আগামী দিনে যদি আ ফার্স্ট মুভমেন্টে যদি আপনারা ২-১ টাকা পেয়ে যান, তাহলে অবশ্যই এখান থেকে একটা প্রফিট নেবেন। সেটা 175 এই জায়গাটা ধরতে পারেন এবং পরবর্তীতে কারেকশন জোনে আসলে আবার নতুন করে বাই করার সুযোগ পাবেন। বাট 182 আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে যাওয়া এবার একটু ১ম দিকে একটু কঠিনই হবে। কারণ ক্যান্ডেলটা ভালো আসেনি এবং এর আগেও সে এরকম ক্যান্ডেলে কিন্তু ডাউন এসেছে। রহিম টেক্স নিয়ে বলতে চাই, রহিম টেক্সের গতকালকে আমাদের নির্দেশনা ছিল 50% সেল করে দেওয়ার। অনেকে 50% সেল করেছেন এবং আজকেও আমাদের সিগন্যাল ছিল 50% সেল, সেটিও হয়ে যাওয়ার কথা। তো এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে রহিম টেক্স এর 231 টাকার একটা ক্লোজ প্রয়োজন ছিল। আজকে 234 টাকা হাই করেছিল বাট ধরে রাখতে পারেনি। খুব বেশি কারেকশনে হয়তো আমরা রহিম টেক্সকে দেখতে পাবো না। এটা সত্য। কারণ সে একটা মেজর সাপোর্টের চেষ্টা করবে 220 এর আশেপাশে। দেন তারপরে আবার সে মুভ করবে। যাদের রয়েছে অবশ্যই 198, 190, 208 এই লেভেলে বাই ছিল। এখন যথেষ্ট ভালো প্রফিটের সুযোগ হয়েছিল, প্রফিট নিয়েছেন। এখন আবারও একটু আপনাকে সময় দিতে হবে। আশা করছি মার্কেটের যে মুভমেন্ট সেই মুভমেন্টের সাথে সাথে লো ফেড স্টকগুলো যেভাবে রান করছে সেই জায়গাতে অবশ্যই রহিম টেক্সের একটা ভালো সুযোগ আছে সামনের দিনে আরো ভালো করা। সুতরাং রহিম টেক্স নিয়ে হতাশায় থাকা আমি মনে করি যে এটা ঠিক হবে না। এটি সময়ের সাথে সাথে আরো ভালো করবে। সোনালী পেপার নিয়ে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, সোনালী পেপারের আপনারা এত বেশি একই স্টক আমাদের কাছে জানতে চান যেটি আমি বলি যে এইটা নিয়ে আমার এখন তেমন কিছু বলার নেই। কারণ আমি এটা একাধিকবার বলেছি যে 242 টাকার উপরে একটা ক্লোজ অবশ্যই দরকার। তো সেই জায়গাটা যদি যত সময় না তৈরি করতে পারবে, অর্থাৎ যত সময় শক্তিশালী মুভমেন্ট দিয়ে সেই জায়গাটাতে না থাকবে তত সময় সে কিন্তু সামনের দিকে মুভ করবে না। সুতরাং আপনি যদি এই জায়গাগুলোতে বাই করেন, এইখানে সেল করার সুযোগ পাচ্ছেন। এইখানে বাই করলে এই জায়গাগুলোতে সেল, এখানে বাই করলে এখানে সেল, এখানে বাই করলে এখানে সেল। অর্থাৎ আপনি কতবার সুযোগ পাচ্ছেন। তারপরেও আপনারা এটাকে ৩০০ টাকা নিয়ে যেতে চান, 450 500 টাকায় নিয়ে যেতে চান। এই হাউস থেকে এরকম বলে এই নিয়ে এরকম। এটা আমার কাছে ভাই গ্রহণযোগ্য না। আপনি ৩০০ টাকা তো যাচ্ছেই। আপনি দেখেন আপনি কতবার। আপনি যদি এই জায়গাগুলোতে বাই করেন তাহলে 215 আপনি বাই পাচ্ছেন এবং এই জায়গাগুলোতে আপনি 240 আ সেল পাচ্ছেন। আবার এইখানে বাই করলে আপনি এখানে আবারও 244 এ সেল করতে পারবেন। অর্থাৎ 222 এ 244 এ। এইখানে যদি 210 এ করেন, 208 এ করেন, আপনি এখানে এসে পাচ্ছেন 246। আবার এইখানে যদি আপনি 222 এ করতেছেন, আবার এখানে এসে আপনি পাচ্ছেন 238। তো কতবার আপনি ৩০০ টাকা হতে মানে 350 400 তো এমনিতেই হয়ে যায়। তো এটা বাই সেলের মধ্যে থাকতে হবে। যদি বাই সেলের মধ্যে না থাকতে পারেন তাহলে তো আসলে বলার কিছু নেই। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় দিতে হবে এবং ওই যে বললাম 242 টাকার উপরে ক্লোজ করে একটা স্টেবল মুভমেন্ট যখন হবে তখন আপনি এটি পেয়ে যাবেন। আমরা ঢাকা ব্যাংক নিয়ে অবশ্যই কথা বলতে চাই। ঢাকা ব্যাংকের কি অবস্থা একটু দেখি। ঢাকা ব্যাংক আসলে আ যখন এই আমাদের আ সরকার চেঞ্জ হয়ে গেল, ইন্টেরিয়র গভর্নমেন্টের পরে যখন নতুন গভর্নমেন্ট আসলো তখন অনেকে আমরা দলভিত্তিক আ
স্টক খুঁজেছিলাম সেই জায়গাতে আমরা ঢাকা ব্যাংকে খুব অনেকে খুব পছন্দ করছিলাম এবং ঢাকা ব্যাংকের একটা সেই সময় একটা 1 টাকার মুভমেন্টও আসলো এবং অনেকেই ঢাকা ব্যাংকে ঝাঁপিয়ে পড়লাম দেখলাম সেখান থেকে আবারও ঢাকা ব্যাংক তার সেই চাপ সহ্য করতে না পেরে তিনি ঢাকা ব্যাংক অলরেডি বমি করে দিল আর কি। হ্যাঁ, তো বমি করার পরে যেটা হয়েছে যে পেটের সমস্ত ময়লা বের টের হয়ে গেল এবং সে এখন ড্রাই ভলিউমে চলে আসছে এবং সেখান থেকে লো দেখলাম 10 টাকা 60 পয়সা বা 11 টাকার এই পজিশনে একটা লো করে মোটামুটি আবারও একটু মুভমেন্টে গিয়েছে। তবে এই সময়গুলোতে এখন একটু দেখতে পাচ্ছি যে ঢাকা ব্যাংকের মোটামুটি একটু গ্রিন ক্যান্ডেল আসছে। এই যে যেটি বলছিলাম এই যে গভর্নমেন্টের পর নির্বাচন পরবর্তী সময়ে যে মুভমেন্টটা দেখেন, এটা মিথ্যা কথা না, এটা মিথ্যা কথা না। দেখেন একেবারে তখন থেকেই মোটামুটি এখন একটু কারেকশন দিয়ে দিয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে একটা আমি বলবো যে 12 টাকা 80 পয়সার উপরে একটা ক্লোজ করতে হবে। 12 টাকা 80 পয়সার উপরে ক্লোজ করলে 13 টাকা 20 পয়সা দেন তারপরে একটা মুভমেন্টের ভালো সুযোগ পাবে। তো সেই মুভমেন্টটা আসলে সে এই 13 টাকা 12 টাকা 40 পয়সা থেকে 13 টাকা 80 পয়সা পর্যন্ত যাবে কিনা সেটা আমাদেরকে সময়ের সাথে সাথে বুঝে নিতে হবে এবং তার ভলিউম দেখতে হবে। তো আশা করছি যে ব্যাংকিং সেক্টরে আজকে যে মুভমেন্টটা ছিল সেই মুভমেন্ট যদি কন্টিনিউ করে তাহলে আমরা হয়তো ঢাকা ব্যাংকে 13 টাকা 80 পয়সা পর্যন্ত অবশ্যই দেখবো 12 টাকা 80 পরে এবং সেই সঙ্গে ঢাকা ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা সাপোর্ট খুঁজে ধরে রাখতে হবে এবং সেটা হচ্ছে 12 টাকা। এই মুভমেন্টের সাপোর্টটা হবে 12 টাকা এবং সেই সাপোর্টে আপনি বাই করতে পারেন। আশা করি যে একটু সময় দিলে ব্যাংক সেক্টরে যে মুভমেন্ট প্রত্যাশা করছি সেই মুভমেন্টটা আপনি অবশ্যই আপনার হাতে থাকা যে স্টকগুলো রয়েছে সেখান থেকে প্রফিট পাবেন। আমরা আলিফ নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। আলিফ ম্যানুফ্যাকচারিং এখানে এটা নিয়েও আমি কথা বলেছি। আলোচনা আপনারা হয়তো শুনেন আবার হয়তোবা শোনেন না। যদি মনোযোগ সহকারে আমাদের আলোচনা শুনেন বা টেনে টেনে যদি না শোনেন তাহলে অবশ্যই এটা নিয়ে আমি অনেক কথা বলেছি। আলিফ নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। মেজর সাপোর্টে আছে। এখন যেভাবে আসবে সেখানে 5 টাকা 30 পয়সা পর্যন্ত আসবে। বাট সম্ভাবনা খুবই কম। 5 টাকা এই 60 পয়সা থেকে 7 টাকা 6 টাকা 10 পয়সায় মুভ করা। বাট অসম্ভব বলে শেয়ার মার্কেটে কিছু নেই। সময় দিলে মার্কেট পরিস্থিতি বিবেচনায় হয়তো সবকিছুই সম্ভব। বাট এই মুহূর্তে মানে অ্যানালাইসিস বলে যে সে 5 টাকা 30 পয়সা এই জায়গাতে একটা সাপোর্ট খোঁজার চেষ্টা করবে আর মুভমেন্টে হচ্ছে এই 5 টাকা 60 পয়সা। এই হচ্ছে তার বর্তমান পরিস্থিতি। আশা করি যে ভাই জিজ্ঞেস করেছেন ব্যাপারটি আপনি অবশ্যই খুব সহজভাবে উপলব্ধি করতে পারছেন। এরপরে আমরা আপনাদের আরো বেশ কিছু স্টক নিয়ে কথা বলতে চাই যেগুলো আপনারা আমাদের কাছে জানতে চাইছেন। আমরা ইএইচএল টা নিয়ে একটু বলতে চাই। ইএইচএল নিয়ে অনেকেই জানতে চাইছেন, ন্যাশনাল টিউব নিয়ে জানতে চাইছেন। ইএইচএল এখন এটা আরো ভালো করবে। এখন এটা 100 এর উপরে চলে যাবে। আস্তে আস্তে এটা মুভ করবে এবং খুব চমৎকার ভাবে রয়েছে। ইএইচএল এ যারা ছিলেন বা আছেন তাদের একটা ভালো প্রফিটের সুযোগ হয়েছে। আশা করি আপনারা এটাকে ব্রেক করার পরেই একটা ভালো মুভমেন্ট আপনার এই স্টকটি চলে যাবে। সুতরাং ধৈর্য নিয়ে থাকেন। আশা করি যেটি বললাম একটু আগে 100 এর উপরে চলে যাবে। এটি তার মুভমেন্ট এবং তার যে মানে চলার গতি সেটি স্পষ্টভাবেই বলে দিচ্ছে। তো এটা নিয়ে আর খুব বেশি বলতে চাচ্ছি না। এরপরে আমরা কাশেম নিয়ে বলতে চাই। কাশেম আমাদের অনেকের খুব প্রিয় স্টক। কাশেম অনেকেই পছন্দ করেন। তো কাশেম দেখি কি অবস্থাতে রয়েছে। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা বিনিয়োগ শিক্ষা কার্যক্রম হিসেবে আপনাদেরকে আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট এবং মার্কেটের পরিস্থিতি অনুযায়ী স্টক বাই সাজেশন প্রদান করা, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা কাজ করছি। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের যে নাম্বারটি পিন করে দেওয়া থাকবে সেখানে মেসেজের মাধ্যমে আপনারা আমাদের গ্রুপের জয়েনের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আপনারা মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে ওয়াচ লিস্ট দেওয়া হয় যেটির মাধ্যমে আপনারা স্টক বাই করতে পারেন এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় খুব দ্রুত সময়ের মধ্যে একটি প্রফিট আপনারা ভোগ করতে পারেন। তো যারা মার্কেটে ঠিকভাবে সময় দিতে পারেন না, ব্যবসা বা চাকরি বাকরি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি মনে করি যে আপনাদের যদি কোনো মেন্টরের প্রয়োজন হয় বা পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্রয়োজন হয় তাহলে সে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং একটা
প্রত্যাশা আপনাদের দিতে পারি, প্রত্যাশার কথা শোনাতে পারি, সেটা হচ্ছে আমাদের সাথে থাকলে আপনাদের সময়ের সাথে সাথে পোর্টফোলিওটা আশা করি আলহামদুলিল্লাহ একটা সময় ভালো জায়গায় চলে যাবে। তো এটা হচ্ছে মূলত আমাদের যে বিজ্ঞাপন, সেটি আপনাদেরকে আমরা সবসময় প্রতি ভিডিওতে দিয়ে থাকি। আর কাশেম নিয়ে আজকে প্রফিট টেকিং হয়েছে সেম একই জায়গাতে। এখানে দেখতে পাচ্ছেন যে সেম ক্যান্ডেলের 3 ডাউন ট্রেন্ড এবং আজকেও করেছে। তো আমি বলবো যে কাশেম 44 টাকায় বাই করা, হ্যাঁ, 44-43-এ বাই করা। এখন যদি আপনি এটাকে একবারে 50 টাকার উপরে নিয়ে সেল করতে চান তাহলে সেটা খুব বোকামি হবে। আপনি 50 টাকাই পাচ্ছেন। আপনি দেখেন, আপনি যদি এই এই জায়গাগুলোতে 43-এ যদি বাই করেন তাহলে কিন্তু আপনি এই যে এইখান থেকে কত 46 46-80 আমি বললাম 46-এ আপনি সেল করলেন, তো 3 টাকার একটা প্রফিট কিন্তু আপনি হয়ে যাচ্ছে আপনার। এবং আপনি যদি ডাউনে আবারও বাই করার সুযোগ যেহেতু দিচ্ছে, ক্যান্ডেল ভিত্তিক যদি মুভমেন্ট বুঝে যদি আপনি করতে নিতে পারেন, বাই করতে পারেন, তাহলে কিন্তু আবারও আপনি 2 থেকে 3 টাকার আবার প্রফিট সুযোগ পেয়ে যাবেন। তো এটা বারবার করতে হয় এবং যারা বারবার করতে পারে কারেকশন জোনে আসলে, এবং সেগুলো হিস্টোগ্রামের বার মুভমেন্ট দেখে দেখে করলে যেই 10 টাকার গ্যাপ আপনি খুঁজে থাকেন সেটি কিন্তু ওই যে 43 টাকা থেকে 51 টাকায় যাবে সেটি থেকে অনেক অনেক বেশি কার্যকরী এবং অতি দ্রুত দ্রুত সময় হয়ে যায়। সুতরাং এই বিষয়টি অবশ্যই আপনারা একটু দেখভাল করে তারপরে আপনারা বাই সেল করবেন, তাহলে আপনাদের আরো সহজ হবে প্রফিট নেওয়াটা। এর বাইরে আমরা আপনাদের সাথে পপুলার লাইভ নিয়ে একটু কথা বলতে চাই। পপুলার লাইভ নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। পপুলার লাইফের মুভমেন্ট হয়েছে এখন, একটা ক্লোজ যে জায়গাতে দিয়েছে এটা মোটামুটি খুব না, গত দিনের যে ক্লোজ ছিল 61 টাকা 10 পয়সা, আজকে কিন্তু সরি গত দিনের ক্লোজ ছিল 61 টাকা 10 পয়সা এবং আজকের ক্লোজ হয়েছে কিন্তু 62 টাকা 10 পয়সা। ভালো একটা ক্লোজ কিন্তু হয়েছে। তো এই জায়গাটাতে আমি বলতে পারি যে পপুলার লাইফের মেজর সেল প্রেশারটা কোথায়, 64 টাকা 70 পয়সা। এই জায়গাতে একটা মেজর সেল প্রেশার রয়েছে এবং এটাকে ব্রেকআউট করলে আমরা কিন্তু পপুলার লাইফে আমি বলবো যে সবাইকে, যারা পপুলার লাইফ বা লাইফ সেক্টরে বিভিন্ন স্টক পছন্দ করেন বাই সেলে থাকার জন্য চুজ করতে পারেন এই পপুলার লাইফকে। আশা করি তখন আপনারা এখান থেকে আরো ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।